আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমাদের বোর্ডে একটু প্রবলেম হয়েছে, তো আজকে আমি আহ, সম্ভবত এসি শীতলতায় সম্ভবত বোর্ড এরকম বাঁকা হয়ে যেতেছে। তো সমস্যা নাই, আমি নতুন বোর্ড করছি আর কি, লাগাবো। তো মিস্ত্রি আজকে আসে নাই। তো একটু আর হচ্ছে লাইটিং, সামনে বড় লাইট আছে, কিন্তু লাইট দিলে হচ্ছে যে এখানে আলো পড়ে। হ্যাঁ, সো দেখেন যদি আজকে একটু কষ্ট করে ক্লাসটা করানো যায় তো চাইলে আজকে নাও নিতে পারতাম, কিন্তু চিন্তা করলাম যে না, এটা অনেকদিন আপনাদের বন্ধ গেছে, ক্লাসটা একটু কষ্ট হলেও কন্টিনিউ করা উচিত। তো এই লাইটিং এ হবে কিনা, অথবা হচ্ছে দেখেন আমি ওই লাইটটা জ্বালাই দিই, যদি মনে হয় যে না ওটাতে ক্লাস সমস্যা হবে না, তাহলে ওটা অফ করে দিব আর কি। হ্যাঁ, আচ্ছা, এটা লাইটিং ভালো হবে, কিন্তু এখানে আলো পড়ার কথা। হ্যাঁ, আমি দেখলাম যে আলো পড়ে। হ্যাঁ, তো আমাকে একটু মানে আপনারা একটু জানান যে কোনটা ভালো, আগের কম লাইটিংটা ভালো ছিল নাকি এখন বেশি লাইটিং বাট ইয়াটা সমস্যা করতেছে, একটু আমাকে বলেন। হ্যাঁ, একটু আমাকে কমেন্টে বলেন যে কোনটা বেশি ইয়া আর কি, সুইটেবল কোনটা হবে। হ্যাঁ, আজকে একটু কষ্ট করে ক্লাস করেন। হ্যাঁ, সমস্যা তো সবসময় থাকে না, আজকে হয়েছে আর কি। আর আপনাদের তো বলছে আপনাদের জন্য আমি ডিজিটাল বোর্ডের ব্যবস্থা করতেছি আর কি। হ্যাঁ, ইনশাল্লাহ আমরা শুধু ঢাকা যাইতে হবে, বা একটু সেটিং টেটিং এর বিষয় আছে। সো একটু কষ্ট করে আজকে একটু ক্লাসটা করেন। আর আমাকে একটু বলেন যে এখন ভালো না আগেরটা ভালো ছিল, মানে এই লাইট জ্বালানোর পর এখানে একটা আলো পড়ার কথা। হ্যাঁ, এই যে এটা বাঁকা হয়ে যেতেছে, কেন বাঁকা হয়ে যেতেছে আমি জানি না। হ্যাঁ, ওয়াল থেকে উঠে যেতেছে আর কি। আচ্ছা, একটু কমেন্টে আমাকে জানান। হ্যাঁ, তাহলে হচ্ছে আমি সেই অনুযায়ী হচ্ছে যে লাইট অফ করে দিব বা ইয়া করব। আগেরটাই ভালো ছিল। ওকে ওকে ওকে। হ্যাঁ, আগেরটাতে কোনো লাইটিং পড়ে না, কারণ লাইট গুলো অন্য জায়গায়। আহ, আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আজকে একটু কষ্ট করেন ভাই, আমি আসলে খুবই দুঃখিত। হ্যাঁ, আমার লাইটিং এর ব্যবস্থার জন্য। আচ্ছা, ইনশাল্লাহ এরপরে আর সমস্যা হবে না আর কি। হ্যাঁ, আমি এর মধ্যে ঠিক নেক্সট ক্লাসের আগে ঠিক করে ফেলবো। ডিজিটাল বোর্ডের থেকে এই বোর্ড ভালো, এই বোর্ডে আসলে আমার ভালো লাগে, পড়াই যায় আর কি। হ্যাঁ, ডিজিটাল বোর্ডে আমি আঁকাআঁকি করতে পারবো না, মানে অন্যরকম। হ্যাঁ, মানে ম্যাথের জন্য ডিজিটাল বোর্ডের থেকে অ্যানালগ বোর্ডটা বেশি সুইটেবল আর কি। ঠিক আছে। আচ্ছা, ওকে, তাহলে একটু খাতা কলম নেন। বেশি প্রেসার দিব না, ঈদের পরে প্রথম ক্লাস, বেশি প্রেসার দিব না। জাস্ট হচ্ছে আমরা ছোট ছোট কয়েকটা টপিক পড়বো, আর রেগুলার নোট আপনাদেরকে দিয়ে দেব। আর শুরুতেই বলি, ফোকাস রাইটিং হচ্ছে আপনি যত আপডেট পড়বেন, যত দেরিতে পড়বেন আপনার তত ভালো। এখন ধরেন যে এই এখন কিছু সাম্প্রতিক চলতেছে, এটা আপনি যখন পরীক্ষা দেবেন এটা মিনিমাম আরো 6 মাস পরে। কয় মাস? মিনিমাম 6 মাস পরে। 6 মাসের মধ্যে আপনাদের পরীক্ষা হওয়ার সম্ভাবনা কম। সো আপনি এখন আপনাকে আমি ওই জিনিসগুলাই আপাতত একটু পড়াবো, মানে কয়েকটা ক্লাস স্যাম্পল আপনাদেরকে পড়ায় রাখবো, যেগুলো চেঞ্জ হবে না 6 মাস। মানে 6 মাসের পরও আপনি এই লেখাটা চালাইতে পারবেন। হ্যাঁ, এখন কিছু আছে যেটা আবার 15 দিন পর চেঞ্জ হয়ে যাবে ডাটা, ওগুলা তো দিয়ে লাভ নাই, কারণ আপনি পরীক্ষা দিবেন আরো 6 মাস পরে, মিনিমাম রিটেন পরীক্ষা। সো যেগুলা চেঞ্জ নাই, হ্যাঁ, আগামী 6 মাস 1 বছরে পরিবর্তন হবে না, ওই রকম কিছু জিনিস আমি আপনাদেরকে একটু পড়াই দেবো। হ্যাঁ, ঠিক আছে। ওকে, এই বোর্ডই ভালো। আচ্ছা, ঠিক আছে, আমার নিজের কাছে এই বোর্ড ভালো লাগে, কিন্তু অনেকে ভাবে মনে হয় আমার সামর্থ্য নাই দেখে আমি মানে ডিজিটাল বোর্ড কিনি না। আমার সামর্থ্য আছে, আমি চাইলে ডিজিটাল বোর্ড যে কোনো সময় কিনতে পারি, কিন্তু এই সাউন্ড কম না। আচ্ছা, ঠিক আছে, দেখতেছি।
আচ্ছা সমস্যা নাই, আমি আমার এমনিতে একটু ঠান্ডা লাগছে আর কি। হ্যাঁ, আমি জোরে জোরেই বলবো, আশা করি সমস্যা হবে না আর কি। হ্যাঁ, আমি জোরে জোরেই বলবো ইনশাআল্লাহ, আমি জোরে বলবো। হ্যাঁ, সাউন্ড সমস্যা আশা করি হবে না, আমি জোরে বলবো ইনশাআল্লাহ। হ্যাঁ, তো একটু হেডলাইন দেন। আচ্ছা, তো দেখেন যে জিনিসটা বলছে যে আগামী 6 মাসে পরিবর্তন হবে না, হ্যাঁ সেরকম একটা জিনিস আপনাদেরকে, কয়েকটা জিনিস আমি আপনাদেরকে পড়াই দেবো। হ্যাঁ, সাউন্ড তো আমি ভালোই দেখতেছি। তো দেখেন যে জিনিসটা বলছে যে আগামী 6 মাসে পরিবর্তন, আমি তো সবই শুনি, এরকম একটা জিনিস আপনাদেরকে, কয়েকটা জিনিস আমি আপনাদেরকে পড়াই দেব। সাউন্ড ঠিক আছে, ভালো দেখতেছি। আচ্ছা, এই বোর্ড হচ্ছে কি, এই এসি ঠান্ডা, এসি তো মানে জলীয় বাষ্প হয় সম্ভবত, এই জলীয় বাষ্পতে এই বোর্ড যেটা, হ্যাঁ ওটা হয়তো পানি পাইছে, পানি পাওয়ার কারণে এরকম বাইকে যেতেছে আর কি। কেন হইতে যেতেছে, স্বাস্থ্য বাড়তেছে, ভুঁড়ি বাড়তেছে। হ্যাঁ, ভুঁড়ি বাড়তেছে। আচ্ছা সমস্যা নেই, বোর্ড বিষয় না, বোর্ড বিষয় না, আমরা আগে পড়াশোনা করি। হ্যাঁ, দেখেন বোর্ড বিষয় না, হ্যাঁ পড়ানোটা হচ্ছে বিষয়। হ্যাঁ, আচ্ছা তো আমি আপনাদেরকে প্রথমে হচ্ছে আহ, একদম একদম সাম্প্রতিক, মানে ব্যাংকের যদি আপনি একদম সাম্প্রতিক কোনো একটা বিষয় ঘটনা সম্পর্কে জানতে চান, সেই জিনিসটা আপনাদেরকে আমি পড়াই দিচ্ছি আর কি। ঠিক আছে, দেখেন বিসমিল্লাহির রহমানির রহিম। আমি এটা নোট দিব। হ্যাঁ, জাস্ট হচ্ছে আপনারা আমার কথাগুলো শুনেন, আর যতটুকু না লিখলেই না অতটুকু আমি হচ্ছে বোর্ডে লিখবো। আমার হাতের লেখা তো ভালো না, আমি আরেকজন লেখায় দিব আপনাদেরকে। হ্যাঁ, সুন্দর, যেটা সুন্দর স্ট্যান্ডার্ড আপনারা সেভ করে রাখতে পারেন। জাস্ট আমার কথাগুলো শুনেন, আর আমি কিছু কি পয়েন্ট, মানে যেগুলো যতটুকু না লিখলেই না ঠিক ততটুকুই জিনিস আমি লিখবো আর কি। হ্যাঁ, আচ্ছা আপনি যেহেতু ব্যাংকের পরীক্ষা দিবেন, মানে বর্তমানে সব থেকে আলোচিত ব্যাংকের যে বিষয়টা, সেটা হচ্ছে আমানত সুরক্ষা আইন। আমানত, দেখেন একটু শুনেন আমার কথা। হ্যাঁ, আমার কথাগুলো একটু শুনবেন। হ্যাঁ, আমানত সুরক্ষা আইন, সরি আইন না, অধ্যাদেশ, অধ্যাদেশ 2025। আচ্ছা, আইন আর অধ্যাদেশের মধ্যে পার্থক্য জানেন তো? হ্যাঁ, আইন আর অধ্যাদেশের মধ্যে পার্থক্য জানেন তো? আচ্ছা, আপনাদের একটা কথা বলি, ধরেন আপনার টার্গেট হচ্ছে, ধরেন আপনি ব্যাংকার হবেন, বা আপনার টার্গেট হচ্ছে আপনি শিক্ষক হবেন, প্রাইমারি টিচার হতে পারেন, নিবন্ধন হতে পারেন, বা এনি অফিসার। বাট আমার মনে হয় যে শুধু চাকরি না, হ্যাঁ একজন স্টুডেন্টের মানে কিছু মানে বেসিক জ্ঞানের জন্য হলো একজন স্টুডেন্টের বিসিএস পড়া উচিত। হ্যাঁ, কারণ হচ্ছে বিসিএস পড়লে আপনি অনেক কিছু জানবেন, দেশ সম্পর্কে জানবেন, দেশের শাসন ব্যবস্থা জানবেন, দেশের সংবিধান জানবেন, দেশের আইন কানুন জানবেন, অনেক কিছু জানতে পারবেন, যেটা আপনার বাস্তবিক জীবনে কাজে দিবে, বিসিএস ক্যাডার হন বা না হন। হ্যাঁ, তো এই জন্য আমি, আমার মনে হয় যে আপনাদের অন্তত বিসিএস একটা দুইটা বিসিএস দেওয়া উচিত, যদি আগ্রহ নাও থাকে ওই বিষয়। হ্যাঁ, আচ্ছা যেমন এখানে দেখেন আমানত সুরক্ষা অধ্যাদেশ 2025, এই এখানে একটা শব্দ লিখছে অধ্যাদেশ। হ্যাঁ, আমি খুব ভালো জানি না, আমার যতটুকু আইডিয়া আছে আপনাদেরকে একটু বলি। হ্যাঁ, আমি প্রথমে আইন লিখছিলাম, আইন। হ্যাঁ, কি লিখছিলাম, আইন। আইন পাস হয় সংসদে। হ্যাঁ, সংসদে আইন পাস হয় সংসদে, যখন সংসদ চলমান থাকে। এখন কি সংসদ আছে? এখন সংসদ নাই। এখন সংসদ নাই কেন? এখন বর্তমানে কোন সরকার নাই। এখন যখন দেশে কোনো রানিং সরকার না থাকে, সংসদ না থাকে, তখন যদি ইমার্জেন্সি অবস্থায় রাষ্ট্রপতি বা দায়িত্বপ্রাপ্ত যে অথরিটি থাকে, তারা যখন কোনো একটা জিনিস পাশ করে বা কার্যকর করে, সেটা হচ্ছে অধ্যাদেশ। হ্যাঁ, সেটা হচ্ছে অধ্যাদেশ। যখন এরপরে যখন সরকার আসবে, তখন এই অধ্যাদেশটা তুলে এটাকে সংসদে তোলা হবে, সংসদে তোলা হলে এটা পাস হয়ে যাবে আর কি। হ্যাঁ, এটা তখন এটা গ্রান্টেড হবে। এই জন্য এটা হচ্ছে আইন আর অধ্যাদেশের পার্থক্য, আমি যতটুকু মনে আছে বললাম। হ্যাঁ, আমার থেকে অনেকে অনেক বেশি জানতে পারেন, জাস্ট আইডিয়াটা আমি বললাম। এই জন্য কিন্তু আমি অধ্যাদেশ লিখছি আর কি, আইন লিখি নাই, এবং এটা একটা অধ্যাদেশ। ঠিক আছে, এটা একটা অধ্যাদেশ। এখন দেখেন তো এটা একটা অধ্যাদেশ। তো এখন দেখেন যে আমানত সুরক্ষা অধ্যাদেশ 2025, এটা আসলে কি? দেখেন 2020 সাল, জাস্ট আমার কথাগুলো যদি আপনি শোনেন ব্রেনে থাকবে, শুনেন।
আমরা যদি 2020 সালে হচ্ছে একটা আইন ছিল। কি আইন? 2020 সালে যে আইনটা ছিল, আচ্ছা আজকে প্রথম ক্লাস অনেকেরই, যাক আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। হ্যাঁ, 2020 সালে ছিল আমানত ব্যাংক আমানত বীমা আইন। হ্যাঁ, ব্যাংক আমানত বীমা আইন। আচ্ছা, আমি আবার আপনাদেরকে সরি বলতেছি, আজকে আমার বোর্ডের অবস্থা ভালো না, লাইটিং অবস্থা ভালো না। আমি চাইলে আজকে ক্লাসটা অফ রাখতে পারতাম, কিন্তু তারপরে আমি অল্প পড়াইলেও যতটুকু পড়ানো যে আমি চাচ্ছি যে রুটিনটা ঠিক থাকুক আর কি। হ্যাঁ, নেক্সট দিন আমি বোর্ড লাইটিং সব ইনশাল্লাহ ঠিক হবে, আর ফোনও ইনশাল্লাহ ঠিক হবে। আচ্ছা দেখেন, 2020 সালে ছিল ব্যাংক আমানত বীমা আইন। হ্যাঁ, আচ্ছা এই আইনে কি ছিল? এই আইনে একটা বীমা ছিল। সেই বীমাটা হচ্ছে আপনার যদি ব্যাংকে, আপনারা পেপার পত্রিকায় দেখছেন, আপনার যদি ব্যাংকে 1000 কোটি, আরো বেশি ধরেন 1 লাখ কোটি টাকাও থাকে, 1 লাখ কোটি টাকা, হ্যাঁ, আপনি এই ধরেন এই ব্যাংক হচ্ছে দেউলিয়া হয়ে গেছে। হ্যাঁ, ব্যাংক হচ্ছে দেউলিয়া হয়ে গেছে, আপনার অনেক টাকা রাখছেন ব্যাংকে, ব্যাংক দেউলিয়া হয়ে গেছে, ব্যাংক লস করতে করতে তছনছ হয়ে গেছে, তখন এই আমানত সুরক্ষা আইনে আপনি সর্বোচ্চ জরিমানা, হ্যাঁ, জরিমানা হিসাবে কত টাকা পাবেন জানেন? 1 লক্ষ টাকা পাবেন, মাত্র 1 লক্ষ টাকা পাবেন। 2020 সালের এই আইনটা ছিল, আইনের নাম ছিল ব্যাংক আমানত বীমা আইন 2020। হ্যাঁ, আচ্ছা বোঝা গেছে? আচ্ছা, এখন 2000 এই আমানত সুরক্ষা আইন 2025-এ যেটা আসছে, 2025-এ হচ্ছে এইটা হচ্ছে যে আমানত সুরক্ষা অধ্যাদেশ 2025। যখন এইটা কার্যকর হবে তখন এইটা বাতিল হয়ে যাবে। এখন পর্যন্ত এটা চলমান আছে, এইটা এখনো কার্যকর হয় নাই, এটা একটা খসড়া করা হয়েছে, খসড়া, এখনো পাকাপোক্তভাবে চালু হয় নাই, হবে। আচ্ছা, সেটা কি? 25 সালে হচ্ছে এই যে আপনার যদি এই আগের মতো ধরেন এত কোটি টাকা ব্যাংকে থাকে, এত কোটি টাকা ব্যাংকে থাকে, আপনার সেই ব্যাংক যদি দেউলিয়া হয়, লস দিতে দিতে শেষ, পদ্মা ব্যাংকের মতো অবস্থা, তাহলে আপনি এই 1 লক্ষের জায়গায় পাবেন 2 লক্ষ টাকা। এই 1 লাখ টাকা বাড়ছে, বোঝা গেছে? 1 লাখ টাকা বাড়ছে। আমি এই পাশে দাঁড়ালে আলো বেশি হবে আজকে, হ্যাঁ, লাইট ওই পাশে। তাহলে 20 সালে ছিল 1 লাখ টাকা, আর এখন পাবেন 2 লাখ টাকা। আপনার যত কোটি কোটি টাকাই থাকুক না কেন ব্যাংকে, আপনি কিন্তু এখন যদি কোনো ব্যাংক দেউলিয়া হয়ে যায়, আপনি কিন্তু এই বর্তমানে 1 লাখ টাকা পাবেন, আর এটা যদি কার্যকর হয় তাহলে পাবেন 2 লাখ টাকা। এই জিনিসটা আপনি জানেন কিনা? আমার মনে হয় এটা অনেকে জানবেন আজকে নতুন। হ্যাঁ, এটা কিন্তু খুব আলোচিত একটা ঘটনা, বর্তমানে বেশ অনেকদিন, বেশ মাসখানেক হয়েছে এটা আলাপ, মানে ইয়া চলতেছে আর কি, যে ইয়া হবে, বাকি টাকা দিবে কে? বাকি টাকা নাই। আচ্ছা, এখন বলছে যে বাকি টাকা কে দিবে? বাকি টাকা, হ্যাঁ, বাকি টাকা নাই, বাকি টাকা মার, বাকি টাকা মাইর যাবে আর কি। হ্যাঁ, বাকি টাকা মাইর যাবে, আর আপনি কোনো টাকা পয়সা পাবেন না। হ্যাঁ, বোঝা গেছে? তাহলে এটা সমাধান কি? এই আইনটা কাদের জন্য? এই আইনটা হচ্ছে বাংলাদেশের যত, এই আইনটা কাদের জন্য? আচ্ছা 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 আচ্ছা, যারা নতুন অ্যাড হয়েছে তাদের উদ্দেশ্যে আমি বলবো। হ্যাঁ, আমার আগে আপাতত এই কথাটা শুনেন, আমি বলে দিব, যারা নতুন অ্যাড হয়েছে বলে দিচ্ছি কি করবেন। তো যেটা বলতেছিলাম যে আমানত সুরক্ষা অধ্যাদেশ 2025 আইন হচ্ছে আপনার ব্যাংকে হাজার হাজার কোটি টাকা থাকলেও কোনো ফায়দা নাই, কোনো কারণে যদি সেই ব্যাংক দেউলিয়া হয় বা অপারগত হয়, তাহলে আপনি সর্বোচ্চ 2 লাখ টাকা পাবেন। এখন আপনি হয়তো সেইটা উঠতে পারেন, মাত্র 2 লাখ টাকা কেন ভাই? বর্তমানে পাবেন 1 লাখ, এটা হয়তো আপনি জানেন না। বর্তমানে পাবেন কত? 1 লাখ, এটা হয়তো আপনি জানেন না। এগুলা কি, যত প্রাইভেট ব্যাংক আছে, যত বিদেশি প্রতিষ্ঠান আছে, যত আর্থিক প্রতিষ্ঠান আছে বাংলাদেশের, তাদের হচ্ছে এই আইন। হ্যাঁ, তাদের ক্ষেত্রে। তাহলে আপনার ফায়দা কি? এখানে লেখা আছে যত সরকারি প্রতিষ্ঠান আছে,
এটা হচ্ছে ফোকাস রাইটিং, এটা হচ্ছে ফোকাস ব্যাংক ফোকাস রাইটিং। আচ্ছা আচ্ছা, ফোকাস রাইটিং। হ্যাঁ, আজকের টপিক হচ্ছে ফোকাস রাইটিং লেকচার 1। হ্যাঁ, আচ্ছা লেকচার 1। আচ্ছা, ফোকাস রাইটিং কি জিনিস? আচ্ছা, ফোকাস রাইটিং হচ্ছে ব্যাংকের লিখিত পরীক্ষায় আপনার কিছু টপিকের উপর আপনাকে লিখতে হয়। সাম্প্রতিক ব্যাংক সম্পর্কিত, অর্থনীতি সম্পর্কিত বা দেশ বিদেশের যে কোনো সাম্প্রতিক বিষয় হতে পারে, যে কোনো পরিবেশগত ইস্যু থাকতে পারে, রাজনৈতিক ইস্যু থাকতে পারে, সেটার উপর লিখতে হয়। হ্যাঁ, তো ব্যাংক রিলেটেড জিনিসগুলো বেশি আসে। তো সেখানে এটা শুধু যে বড় প্রশ্ন তা না, এটা চাইলে সংক্ষিপ্ত ছোট প্রশ্ন হিসেবে আসতে পারে আর কি। হ্যাঁ, তো সেখানে একটা হাইলাইটেড নতুন হচ্ছে ব্যাংকের একটা টপিক হচ্ছে আমানত সুরক্ষা অধ্যাদেশ 2025। ফোকাস রাইটিং এর আগে কোনো ক্লাস হয় নাই, আজকেই প্রথম ক্লাস। ঠিক আছে, আমাদের অন্য সাবজেক্টের যেমন আইসিটির 2টা ক্লাস হয়েছে, ইংরেজির 2টা ক্লাস হয়েছে, ম্যাথের 4টা হয়েছে টপিক। এগুলা দেখবেন উপরে একদম গ্রুপের উপরে সাজানো আছে সিরিয়ালি, অথবা পোস্ট করাও আছে একাধিকবার। ওই ক্লাসগুলো একটু করে নেবেন, সব মিলে 5-7টা মনে হয় হবে ক্লাস। আর আজকে থেকে আমাদের ফোকাস রাইটিং এর আগে কোনো ক্লাস হয় নাই, আজকে প্রথম শুরু হলো। ঠিক আছে, আচ্ছা। তো দেখেন আপনি এখন তাহলে এটা থেকে বাঁচার উপায় কি? বাঁচার উপায় হচ্ছে সরকারি যত প্রতিষ্ঠান আছে, না না না, আপনি সর্বোচ্চ 2 লাখ পাবেন। এখন আপনার আছে 1 লাখ, তাহলে আপনি 1 লাখই পাবেন। আপনার আছে 5,000, আপনি 5,000ই পাবেন। ঠিক আছে, আপনার যদি 2 লাখের উপরে থাকে আপনি সর্বোচ্চ 2 লাখ টাকা পাবেন। এখন আপনি বাঁচবেন কিভাবে? এখানে স্পষ্টভাবে লেখা আছে যে আপনি সরকারের যত প্রতিষ্ঠান আছে, একটু খেয়াল করেন। হ্যাঁ, যত সরকারি প্রতিষ্ঠান আছে, হ্যাঁ, এগুলা এই আয়াতের বাইরে। হ্যাঁ, যত সরকারি প্রতিষ্ঠান, যত সরকারি প্রতিষ্ঠান আছে, হ্যাঁ, যত সরকারি প্রতিষ্ঠান আছে এগুলা এই আইনের এই অধ্যাদেশের বাইরে। অর্থাৎ সরকারি প্রতিষ্ঠানে আপনি কি পাবেন? নিরাপত্তা পাবেন। সরকারি প্রতিষ্ঠানে আপনি নিরাপত্তা পাবেন। বুঝা গেছে? এখন এক চাচা আমার বলতেছে, ও বাবা, তাহলে প্রাইভেট ব্যাংক বা প্রাইভেট প্রতিষ্ঠান বা বিদেশি প্রতিষ্ঠান বা বিদেশি ব্যাংকে যদি আমি টাকা রাখি, সাপোজ আমি 10 কোটি টাকা রাখলাম, এখন ওই ব্যাংক যদি চলে যায় তাহলে তো আমি মাত্র 2,000 টাকা পাবো, 2 লাখ টাকা পাবো। তাহলে তো আমি প্রাইভেট বা ওরকম ব্যাংকে আমি টাকা রাখবো না, আমি সরকারিতে রাখবো। তখন আমি বললাম, কাকা, সরকার তো এটাই চায় যে আপনি সরকারি ব্যাংকে সরকারি প্রতিষ্ঠানে আপনার অর্থ রাখেন। ঠিক আছে, এবং এটা হাসতে হাসতে বলি আর যেভাবেই বলি এটাই সত্য। আপনার ব্যাংকে কয়েক হাজার কোটি টাকা থাকলেও আপনি সর্বোচ্চ 2 লক্ষ টাকা পাবেন। ঠিক আছে, সর্বোচ্চ 2 লক্ষ টাকা পাবেন, এর বেশি পাবেন না। হ্যাঁ, আচ্ছা। তো নিরাপদ কোথায়? সরকারি যত প্রতিষ্ঠান আছে এই প্রতিষ্ঠানগুলা হচ্ছে এই আইনের বাইরে। সরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান বা যাই হোক আর্থিক প্রতিষ্ঠান, এগুলা হচ্ছে এটার বাইরে, মানে সেটার নিরাপত্তা সরকার দিবে। হ্যাঁ, যেহেতু আপনি সরকার যদি থাকে, বাংলাদেশ যদি থাকে, তাহলে হচ্ছে আপনি এটার পাবেন আর কি, কি বলে, এটার নিরাপত্তা পাবেন। ঠিক আছে, আচ্ছা। এখন দেখেন তাহলে এটা সম্পর্কে আমরা আরো কিছু জানবো। আচ্ছা, আমার ডাস্টার মনে হয় রুমে রয়ে গেছে আজকে, সমস্যা নেই। আচ্ছা, এটা সম্পর্কে আরো কিছু তথ্য আপনাকে জানতে হবে। এটা হচ্ছে একটা 7 সদস্য বিশিষ্ট কমিটি। এই নিরাপদ সুরক্ষা বৈশিষ্ট্য দেখেন, এটার কিছু বৈশিষ্ট্য বা হচ্ছে কিছু জানতে হবে আপনার। কি হচ্ছে? এটা হচ্ছে 7 সদস্য বিশিষ্ট, 7 সদস্য, এটা হচ্ছে 7 সদস্য বিশিষ্ট একটা পরিচালনা পর্ষদ হবে। হ্যাঁ, বিশিষ্ট পরিচালনা পর্ষদ, পরিচালনা পর্ষদ। এটা কিন্তু আপনার পার্সোনাল বিষয়ে আপনি সচেতন হবেন। আপনার ফ্যামিলি যদি ব্যবসা বাণিজ্যের সাথে জড়িত থাকে, এটা জানিয়ে রাখেন। হ্যাঁ, বেশি টাকা রাখা যাবে না। আচ্ছা, এটা হচ্ছে 7 সদস্য বিশিষ্ট একটা পরিচালনা পর্ষদ থাকবে। আর এটার প্রধান থাকবে বাংলাদেশ ব্যাংকের গভর্নর, এটা চেয়ারম্যান। হ্যাঁ, এটার চেয়ারম্যান। হ্যাঁ, এই চেয়ারম্যান হবে বাংলাদেশ ব্যাংকের গভর্নর। বাংলাদেশ ব্যাংকের গভর্নর,
এর চেয়ারম্যান কি হবে? বাংলাদেশ ব্যাংকের গভর্নর হবে এর চেয়ারম্যান। ঠিক আছে? আচ্ছা, তো এটা তো লিখে দিলাম যে সর্বোচ্চ, হ্যাঁ, তারপর একটু লিখে দেই সর্বোচ্চ, এটা হচ্ছে জরিমানা, হ্যাঁ, সর্বোচ্চ সর্বোচ্চ জরিমানা আর কি, হ্যাঁ, সর্বোচ্চ জরিমানা কত? 2 লক্ষ টাকা। এটা হচ্ছে সর্বোচ্চ জরিমানা বাবদ আপনি পাবেন। সর্বোচ্চ জরিমানা বাবদ এটা হচ্ছে কি পাবেন? ফেরত পাবেন, ফেরত পাবেন। আপনাকে 2 লাখ টাকা দিবে ওই প্রতিষ্ঠান, এর বেশি আপনি দাবি করতে পারবেন না। ঠিক আছে? আচ্ছা, আর আরেকটা বিষয় হচ্ছে আপনার 3 বছর, হ্যাঁ, 3 বছর পর পর, 3 বছর পর পর, এই যে এখন যেমন আগে যেমন 1 লাখ ছিল, এখন 2 লাখ, 3 বছর পর পর এটার যে সর্বোচ্চ যে মানে এটা আবার পরিবর্তন করানো যায় কিনা, বাড়ানো যায় কিনা, কমানো যায় কিনা, এটা পর্যালোচনা করা হবে 3 বছর পর পর। হ্যাঁ, 3 বছর পর পর এই জরিমানার পরিমাণ পর্যালোচনা আর কি, পর্যালোচনা করা হবে। মানে এখন ধরেন 2025 সালে কার্যকর হইলো, এখন হচ্ছে 2 লক্ষ টাকা, তাহলে 3 বছর পরে, তাহলে 25 না, 26, 27, 28 সালে, হ্যাঁ, তাহলে 25-এর পরে আবার 2028 সালে দেখবে যে 2 লাখ ঠিক আছে নাকি আরো 1 লাখ বাড়ায় দিব, নাকি আরো 1 লাখ কমাই দিব আর কি, হ্যাঁ, ওটা তখন এটা ইয়া হবে আর কি। ঠিক আছে? এই, আচ্ছা, এটা হচ্ছে বৈশিষ্ট্য। আর এটার বাইরে থাকবে কারা দেখেন, আচ্ছা, এখানে একটা ইয়া থাকবে, ডিপোজিট প্রোটেকশন ডিভিশন, হ্যাঁ, ডিপোজিট 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 প্রোটেকশন ডিভিশন, ডিভিশন নামক বিভাগ খোলা হবে, মানে বাংলাদেশ ব্যাংকে নতুন একটা ডিভিশন খোলা হবে যার নাম হবে ডিপোজিট প্রোটেকশন ডিভিশন, মানে আমানত সুরক্ষা বিভাগ। হ্যাঁ, ডিপোজিট প্রোটেকশন বিভাগ নামে একটা বিভাগ খোলা হবে যার কাজ হচ্ছে এই ডিপোজিট বা আমানত রক্ষা আর কি। হ্যাঁ, এই, আচ্ছা, আচ্ছা, আওতামুক্ত থাকবে কি দেখেন, এখানে একটু লেখা রাখেন, আওতামুক্ত, আওতামুক্ত, আওতামুক্ত প্রতিষ্ঠান। কোন কোন প্রতিষ্ঠান এই অধ্যাদেশের আওতার বাইরে থাকবে? হ্যাঁ, বাঁচতে হবে না যে আপনার ধরুন বাড়ি বেচলেন, আপনি 10 কোটি টাকা বাড়ি বেচলেন, তাহলে এখন এইখানে প্রাইভেট ব্যাংক প্রতিষ্ঠানে রাখলে আপনি পাবেন 2 লাখ টাকা। আপনার তাহলে বাঁচার উপায় কি? আওতামুক্ত প্রতিষ্ঠান হচ্ছে সরকারি, হ্যাঁ, সরকারি, তারপরে হচ্ছে সরকারি যত প্রতিষ্ঠান আছে, হ্যাঁ, হ্যাঁ, সরকারি মালিকানাধীন, সরকারি আচ্ছা, সংক্ষেপে লিখে দেন মালিকানা, হ্যাঁ, মালিকানাধীন দেশি বিদেশি প্রতিষ্ঠান। সরকারি মালিকানাধীন দেশি বা বিদেশি প্রতিষ্ঠান, হ্যাঁ, সরি না, হ্যাঁ, সরকারি মালিকানাধীন, এখানে একটু কারেকশন আছে, সরকারি মালিকানাধীন প্রতিষ্ঠান, সরকারি মালিকানাধীন প্রতিষ্ঠান, আরো আছে বিদেশি প্রতিষ্ঠান। আচ্ছা, বিদেশি প্রতিষ্ঠান, তারপরে হচ্ছে আন্তর্জাতিক সংস্থা, আন্তর্জাতিক সংস্থা, হ্যাঁ, এগুলা হচ্ছে এই আওতামুক্ত থাকবে।
একটা হচ্ছে সরকারি মালিকানাধীন প্রতিষ্ঠান, যত সরকারি মালিকানাধীন প্রতিষ্ঠান আছে, তারপরে বিদেশি প্রতিষ্ঠান, আন্তর্জাতিক সংস্থা, এদের হচ্ছে এরা হচ্ছে এই আইনের বাইরে থাকবে, এই আমানত সুরক্ষার আইন। ধরেন আপনি বিদেশি কোনো প্রতিষ্ঠান বা আর্থিক প্রতিষ্ঠানে টাকা রাখছেন, ওরা ওরা দেউলিয়া হয়ে গেছে, ওরা তো দেশ ছেড়ে চলে যাবে, তো সরকার এই দায়ভার নেবে না। বা বিদেশি আন্তর্জাতিক কোনো সংস্থা আছে ধরেন, ওই সংস্থা বাংলাদেশে কাজ করতেছে, এখন তারা হচ্ছে কোনো কারণে ডিফল্ট করছে, কিন্তু আপনার এখন অনেক টাকা আছে, এখন তারা তো চলে যাবে, এই দায়ভার সরকার নেবে না। আচ্ছা, ফোকাস রাইটিং যে বাংলা বা ইংরেজি তা না, ইংরেজিতেও হবে, সমস্যা নেই। নোট মানে বাংলাতেও আসে, ইংরেজিতেও আসে, আপনাদের দুই ভাষণেই ক্লাস হবে, ঠিক আছে। তবে এইটা মন না যে আমি একটাকে বাংলা পড়াইলাম, এটা বাংলাতে আসবে, ওটা ইংরেজিতে আসতে পারে, হ্যাঁ। আবার আমি ইংরেজিতে পড়াইলাম যেটা, সেটা আইছে বাংলায়। অর্থাৎ ফোকাস রাইটিং ফিক্সড না, বাংলাতেও আসে, ইংরেজিতেও আসে, দুইটা আসে, ঠিক আছে। এবং আপনার ব্যাংকার হইতে হলে এই দক্ষতাটা অর্জন করতে হবে যে আমি যদি ইংরেজিতে পড়ি, ওইটা আমাকে বাংলা লিখতে হবে, আমি যদি বাংলায় পড়ি, ওইটা আপনাকে ইংরেজিতে লিখতে হবে। এতটুকু দক্ষতা আপনার অর্জন করতে হবে, ভয় পাওয়ার কিছু নাই। ক্লাস করেন ট্রান্সলেশনের, পারবেন, ঠিক আছে, এই ভয়ের কিছু নাই, হ্যাঁ। দুই ভাষণে শিখবে, আমরা ইংরেজিও অনেকগুলো শিখবো, এই যে একটু পরে যেটা দেবো ওটা ইংরেজি, হ্যাঁ। আচ্ছা, গ্রামীণ ব্যাংকের ভাইবার সম্পর্কে বললেন। আচ্ছা, আপাতত ক্লাস করেন, ক্লাসে মনোযোগ দেন, এগুলা শেষের দিকে করবেন প্রশ্ন, হ্যাঁ। বা আমাকে হচ্ছে হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন, হ্যাঁ। ক্লাসের সময় চেষ্টা করবেন ক্লাস রিলেটেড করতে আর কি। আচ্ছা, তাহলে এই পয়েন্টগুলো একটু আবার আমি রিভিউ দেই। আমরা এখন যেটা করলাম সেটা হচ্ছে আমানত সুরক্ষা অধ্যাদেশ 2025। এটা কি জিনিস? আপনাদের যারা গ্রাহক আছেন তাদের যে আমানত বা ডিপোজিট হচ্ছে বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানে থাকে, তাদের আমানত সুরক্ষার জন্য এটা বানানো। এটা কত সাল? 2025 সালে এটা খসড়া সর্বশেষ। আচ্ছা, এটাই খসড়াটা কি? সেটা হচ্ছে আপনার ব্যাংকে বা আর্থিক প্রতিষ্ঠানে যত টাকাই থাকুক না কেন, সেটা যদি কোনো কারণে ডিফল্ট করে বা দেউলিয়া হয়, আপনি সর্বোচ্চ 2 লাখ টাকা ফেরত পাবেন, 2 লাখের বেশি আর 1 টাকা পাবেন না, হ্যাঁ। আচ্ছা, আর এটা বর্তমানে পায় হচ্ছে 1 লাখ টাকা, হ্যাঁ। 2020 সালে একটা ছিল, সেখানে সে আইন অনুযায়ী ছিল 1 লাখ টাকা, এখন হচ্ছে 2 লাখ টাকা। এখন এটা কিছু বৈশিষ্ট্য আছে, সেটা হচ্ছে 7 সদস্য বিশিষ্ট একটা পরিচালনা পর্ষদ হবে। এটার চেয়ারম্যান হবে বাংলাদেশ ব্যাংকের যে গভর্নর, যে রানিং গভর্নর থাকবে। আর সর্বোচ্চ এটাতে লিখে দিলাম 2 লক্ষ টাকা। আর 3 বছর পর পর এটা হবে, পর্যালোচনা করা হবে যে জরিমানার পরিমাণ ঠিক আছে কিনা, বাড়বে না কমবে, এটা আর কি, হ্যাঁ। আর একটা ডিভিশন গঠন হবে নতুন বাংলাদেশ ব্যাংকে, ডিপোজিট প্রোটেকশন ডিভিশন নামে নতুন একটা বিভাগ খোলা হবে। আচ্ছা, আওতামুক্ত প্রতিষ্ঠান, এখন সরকার তো সবার দায়িত্ব নেবে না, হ্যাঁ। বিদেশের যদি কোনো প্রতিষ্ঠান বাংলাদেশে থাকে, সে চলে গেলে তো এটা দায়িত্ব নেবে না। সো বিদেশি প্রতিষ্ঠান বা কোনো আন্তর্জাতিক সংস্থা থাকে, হ্যাঁ, তাদের মানে তারাও যদি আর্থিকভাবে কোনো মানে কারণে দেউলিয়া হয় বা সমস্যায় জর্জরিত হয়, সেই দায়িত্ব নিবে না সরকার, এটা এটার বাইরে, ঠিক আছে। আচ্ছা, এটার আমি নোট দিয়ে দিব, সমস্যা নেই। আমি জাস্ট কি ওয়ার্ড গুলা হচ্ছে আপনাদেরকে একটু বললাম, এবং আপনাদের মানে শুনলে বেশি মনে থাকে, পড়ার থেকে শুনলে বেশি মনে থাকে, ওকে। আচ্ছা, এটা একটু তুলে নেন, একটু তুলে নেন। বাবু, আচ্ছা একটু তুলেন, হ্যাঁ।
ওকে, আমার রুমাল হারায় গেছে মোছার। আজকে ওই যে বললাম না, বুয়ার জ্বালা তো সহ্য করতে না পারে ওয়াশিং মেশিন আনছি, ওই সেটআপ টেটআপ করতে গিয়া সব বাসা ঘর সব উলট পালট। যাও ওই যে কার্টুন দেখো যাও। আচ্ছা এবার দেখেন স্মার্ট ব্যাংকিং এন্ড জানো এটা ভুলে গেলাম। আচ্ছা স্মার্ট বাংলাদেশ, সরি স্মার্ট বাংলাদেশ, এগুলা চেঞ্জ হবে না, হ্যাঁ আগামী 6 মাসে। এন্ড ব্যাংকিং সেক্টর, স্মার্ট বাংলাদেশ এন্ড ব্যাংকিং সেক্টর, এটা যদি ইংরেজিতে আসবে তা কিন্তু না, এটা বাংলায় আসতে পারে। হ্যাঁ, সো ইংরেজিতে আসলে আপনার বাংলায় লেখার দক্ষতা থাকতে হবে, আর বাংলায় আসলে আপনার ইংরেজিতে লেখার দক্ষতা থাকতে হবে। আপনি একটা তথ্য শিখবেন, সেই তথ্য 2 ভাষণে আপনার লেখার মতো কোয়ালিটি থাকতে হবে। হ্যাঁ, মানে দক্ষতা হয়ে যাবে, সমস্যা নেই, মানে আমি বলতেছি এটা অর্জন করা লাগবে আপনার, ঠিক আছে। আচ্ছা স্মার্ট বাংলাদেশ এবং ব্যাংকিং সেক্টর, আচ্ছা আচ্ছা দেখেন তো এটার আরেকটা আসছিল একবার, সম্ভবত বাংলাদেশ ব্যাংকের এডি, সম্ভবত বিবিএডি তে একটা কোশ্চেন আসছিল যে 50 বছরে, মানে স্বাধীনতার 50 বছরে, বাংলাদেশের 50 বছরে ব্যাংকিং সেক্টরের অর্জন, হ্যাঁ ব্যাংকিং অর্জন, এরকম একটা রচনা বা ফোকাস রাইটিং টাইপের একটা আসছিল বাংলাদেশ ব্যাংকের এডিতে লিখিত, হ্যাঁ রিটেন, হ্যাঁ রিটেন। ওটার সাথে কিন্তু সরকারি মালিকানাধীনের গুলা দায়িত্ব সরকার নিবে, হ্যাঁ সরকারি মালিকানাধীন যেগুলা আছে এটা নিবে, হ্যাঁ মানে ওটা সম্পর্কে কিছু বলা নাই, কিন্তু এমনিতে সরকারি যত ব্যাংক আছে সকল প্রতিষ্ঠানের মালিক তো সরকার, সরকার থাকলে পাবেন, আপনি সরকারি ব্যাংকে লেনদেন করেন আপনি পাবেন, ঠিক আছে। সরকারি ব্যাংক সম্পর্কে ওখানে ইন্ডিভিজুয়াল কিছু আলাদাভাবে বলা নেই, ঠিক আছে সরকারি ব্যাংক সম্পর্কে, কিন্তু সরকারি ব্যাংকের আমানত সুরক্ষিত। আপনি যে কোনো সরকারি ব্যাংকে লেনদেন করেন না কেন, এই পর্যন্ত কোন সরকারি ব্যাংক হয়েছে দেখছেন বন্ধ হয়েছে? হয় নাই, হ্যাঁ সরকারি ব্যাংকে লেনদেন করবেন, ঠিক আছে। 7 সদস্য বিশিষ্ট পরিচালনা পর্ষদের কাজ কি, অর্থাৎ কেমন কাজ করে থাকে, কেমন কাজ করে না এখনো করবে, মানে এটা হচ্ছে একটা খসড়া, হ্যাঁ তারা কাজ করবে এখনো করা শুরু করে নাই, গঠন হবে, মানে এটা হচ্ছে প্ল্যানিং, হ্যাঁ এখনো করে নাই। আচ্ছা তো স্মার্ট বাংলাদেশ দেখেন, স্মার্ট বাংলাদেশ এবং স্মার্ট ব্যাংকিং সেক্টর। আচ্ছা তো এখন স্মার্ট বাংলাদেশ কি হবে আপনার, স্মার্ট বাংলাদেশে আর স্মার্ট ব্যাংকিং সেক্টর, আমি থিমটা বলি যে এখন আপনি কি করবেন। যে কোনো একটা টপিক যখন আপনার সামনে আসবে, আপনার আগে একটু চিন্তা করবেন যে আমার আসলে দেখি না না দেখি এটা রাখো, এটার মধ্যে না, এটার মধ্যে রাখো, এই যে আচ্ছা সরি ভাই। আচ্ছা স্মার্ট বাংলাদেশ এবং ব্যাংকিং সেক্টর, আপনি যখনই কোন একটা টপিক এরকম আপনি পাবেন, তখন হচ্ছে আপনার চিন্তা করতে হবে যে আমি কি লিখবো। তো স্মার্ট বাংলাদেশ প্রথমে লিখবেন যে স্মার্ট বাংলাদেশ কি, তারপরে লিখবেন স্মার্ট বাংলাদেশ কি, যদি এটার কোনো বৈশিষ্ট্য থাকে, হ্যাঁ এটার কোনো বৈশিষ্ট্য থাকে সেটা লিখবেন, হ্যাঁ বা এটার যদি কোনো থাকে, হ্যাঁ চ্যালেঞ্জ থাকে, হ্যাঁ সেটা লিখবেন, হ্যাঁ এইগুলো আর কি, হ্যাঁ চ্যালেঞ্জ।
এটা যদি কোনো চ্যালেঞ্জ থাকে সেগুলো লিখবেন। ব্যাংকিং সেক্টরে কি কি স্মার্ট ব্যবস্থা আমরা ইউজ করি, হ্যাঁ ব্যাংকিং এ স্মার্ট ব্যবস্থাটা কিভাবে ইউজ করতেছে। আগেকার দিনে আমরা কি করতাম, ব্যাংকের নির্দিষ্ট শাখায় আমাদের অ্যাকাউন্ট থাকতো, চেকগুলো ছিল হাতের লেখা, এভরিথিং শাখায় গিয়ে কাজ করতে হতো। এখন আমরা কি করি, ব্যাংকিং সেক্টরে আমাদের কি কি স্মার্ট পদ্ধতি আমরা ব্যাংকিং সেক্টরে ইউজ করি। ব্যাংকিং সেক্টরে আমাদের কি স্মার্ট নেট আসছে, হ্যাঁ ব্যাংকিং সেক্টরে স্মার্ট নেট আসছে এরকম যে দেখেন ব্যাংকিং সেক্টর আমাদের এরকম স্মার্ট নেট আসছে। আমরা এই ছোট ফোনের মাধ্যমে আমরা চাইলে ব্যাংকিং করতে পারি, হ্যাঁ আপনারা আমার এখানে যারা ভর্তি হয়েছেন কিসের মাধ্যমে ভর্তি হয়েছেন, বিকাশে টাকা পাঠাইছেন, কিসের মাধ্যমে ভর্তি হয়েছেন, নগদে টাকা পাঠাচ্ছেন, কিসের মাধ্যমে ভর্তি হয়েছেন, ডাচ বাংলা রকেটের মাধ্যমে ভর্তি হয়েছেন। তাহলে এই যে বিকাশ যে আপনারা টাকা পাঠাইছেন, হ্যাঁ গ্রামের একজন কৃষক সে জানে না ব্যাংকিং কি, সে ব্যাংকে জীবনও যায় না অ্যাকাউন্ট খুলতে, কিন্তু সে যখন বিকাশ অ্যাকাউন্ট খুলতেছে তার ব্র্যাক ব্যাংকে তার একটা অ্যাকাউন্ট হয়ে গেছে, সে নিজেও জানে না। সে যে সেন্ড মানি করতেছে ওই টাকা যে ব্র্যাক ব্যাংকে থেকে আসতেছে যাইতেছে আর আউটগোয়িং ইনকাম হচ্ছে সে জানেই না। হ্যাঁ আপনি যখন এই নগদ, হ্যাঁ নগদে লেনদেন করতেছেন, নগদেরও হচ্ছে নগদ তো নিজেই একটা ব্যাংক বর্তমানে। নগদ কি মানে সর্বশেষ কি ব্যাংক এটারে বলা হয়, ডিজিটাল ব্যাংক মনে হয়। নগদ নিজেই হচ্ছে একটা ব্যাংক, সর্বশেষ মনে হয় এটাই তফসিলি ব্যাংক হিসেবে পাইছে। তারপরে হচ্ছে আপনি রকেট, হ্যাঁ আপনি রকেটে টাকা লেনদেন করতেছেন, হ্যাঁ আর রকেটের অ্যাকাউন্ট আপনি নিজে জানেন না যে রকেট নামক অ্যাকাউন্ট আছে। এটা হচ্ছে কি ডিবিবিএল এ, হ্যাঁ ডাচ বাংলা ব্যাংকে হচ্ছে আপনার একটা অ্যাকাউন্ট হয়ে গেছে, আপনি নিজে জানেন না। হ্যাঁ তাহলে কি, তারপরে হচ্ছে আমরা কি ইউজ করতেছি, আমরা হচ্ছে মোবাইল অ্যাপস ইউজ করতেছি, হ্যাঁ আমরা মোবাইলে অ্যাপস ইউজ করতেছি, ওখানে আমি সব লেনদেন করতে পারতেছি। আমি নরমাল ব্যাংকে গিয়ে যা যা করি আমি সব করতে পারতেছি, হ্যাঁ আমি এটিএম কার্ড ইউজ করতে পারতেছি, আমি ডেবিট কার্ড ইউজ করতে পারতেছি, আমি ক্রেডিট কার্ড ইউজ করতে পারতেছি, আমি লোন নিতেছি, আমি গ্যাস বিল দিতেছি, বিদ্যুৎ বিল দিতেছি, এভরিথিং এগুলোই তো আসলে স্মার্ট ব্যাংকিং। হ্যাঁ তাহলে এই বিষয়গুলো আপনার ওখানে ফোকাস করতে হবে যে স্মার্ট বাংলাদেশ কি, এর বৈশিষ্ট্য কি, এর চ্যালেঞ্জ কি, এর সীমাবদ্ধতা কি, হ্যাঁ আর এখানে স্মার্ট ব্যাংকিং সেক্টর আমরা কি কি স্মার্ট ডিভাইস ইউজ করতে পারতেছি, এই হচ্ছে মূল থিম। এখানে আপনি সাজায় গুছায় লিখবেন আর কি। তো স্মার্ট বাংলাদেশ বলতে স্মার্ট বাংলাদেশের চারটা হচ্ছে ইয়া আছে, শর্ত আছে, চারটা শর্ত আছে। স্মার্ট বাচ্চা কাচ্চাতে লালন পালনে খুব দক্ষ। আপনারা এখন যারা আনমেরিড আছেন, মানে বিশেষ করে ছেলেদের কথা বলবো, এই জীবন কোন জীবনই না, মনে হইতেছে যে একটা চাকরি পাওয়ার জীবনের সবচেয়ে বড় স্ট্রাগল। বিশ্বাস করেন ভাই, চাকরি পাওয়া হচ্ছে জীবনের সব থেকে সহজ মনে হবে এক সময় আপনার, কারণ আপনার সামনে এত এত জটিল জটিল সিচুয়েশন আসবে। হ্যাঁ বিয়ে শাদী, চাকরি পাবেন, বিয়ে শাদী করবেন, ফ্যামিলি মেনটেন, শ্বশুর বাড়ি মেনটেন, নিজের বাবা মাকে মেনটেন, এরপর বাচ্চা কাচ্চা, হাসপাতাল, অসুস্থতা, সিজার, বাচ্চা অসুস্থ, বউ অসুস্থ, মানে সিরিবিরি একটা অবস্থা, ঠিক আছে। মানে সেই লেভেলের একটা মানে সিচুয়েশন। এটা যে কি পরিমাণ প্রেসার নিতে হয় এটা চিন্তা করতে হবে। মানে এখন তো খালি বুঝতেছেন আমি বই পড়তেছি, অঙ্ক করতেছি, একটা চাকরি পরীক্ষা টিকা দিতেছি, কিন্তু ওইগুলো মনে করেন লাইফ নিয়ে টানাটানি, হ্যাঁ পরে বুঝবেন আর কি। আচ্ছা আমিও জানতাম না স্যার। আচ্ছা আচ্ছা আদাব স্যার, আজকে আমার প্রথম ক্লাস, ভালো লাগছে। আচ্ছা ঠিক আছে, এই ইংরেজি বাংলা শিক্ষক ঠিক হবে, আগে এখন করেন। আপনাদের কাজ হয়েছে খালি মানে যখন যেটা থাকে ওই তখন না। ইংরেজি ক্লাস আবার বলে বাংলা ক্লাস স্যার করবে, ক্লাস পাবেন, ইংরেজি স্যার ঠিক হবে, বাংলা স্যারও ঠিক আছে। হ্যাঁ এখন এটা এখানে নজর দেন। তো স্মার্ট ব্যাংকিং, স্মার্ট বাংলাদেশ, হ্যাঁ স্মার্ট বাংলাদেশের কতগুলো ক্রাইটেরিয়া আছে। হ্যাঁ স্মার্ট বাংলাদেশের কতগুলো ক্রাইটেরিয়া আছে, হ্যাঁ কি কি আপনার চারটা হচ্ছে ইয়া আছে, বৈশিষ্ট্য আছে স্মার্ট বাংলাদেশের। মানে স্মার্ট বাংলাদেশের কি কি আছে দেখেন। এক নম্বর হচ্ছে স্মার্ট সিটিজেন, হ্যাঁ
স্মার্ট, SMART, স্মার্ট সিটিজেন, স্মার্ট সিটিজেন। 2 নাম্বার হচ্ছে স্মার্ট ইকোনমি, স্মার্ট ইকোনমি। আচ্ছা 3 নাম্বার হচ্ছে স্মার্ট সোসাইটি, স্মার্ট সোসাইটি। 4 নাম্বার হচ্ছে স্মার্ট গভর্নমেন্ট, স্মার্ট গভর্নমেন্ট, স্মার্ট সরকার বা গভর্নমেন্ট। হ্যাঁ, এই 4টা হচ্ছে বাই 2041 এই 4টা হচ্ছে স্মার্ট বাংলাদেশের বৈশিষ্ট্য। হ্যাঁ, স্মার্ট বাংলাদেশের বৈশিষ্ট্য 4টা: স্মার্ট সিটিজেন, স্মার্ট ইকোনমি, স্মার্ট সোসাইটি, স্মার্ট গভর্নমেন্ট বাই 2041। কারণ স্মার্ট বাংলাদেশের থিমটাই হচ্ছে বাংলাদেশ 2041 সালে উন্নত দেশ হবে, এই এই 4টা। আচ্ছা হ্যাঁ, আচ্ছা এই 4টা বৈশিষ্ট্য যদি আপনার থাকে তাহলে হচ্ছে আপনার মানে আপনি বলতে পারবেন যে বাংলাদেশ স্মার্ট হয়েছে আর কি। ঠিক আছে। আচ্ছা এরপরে দেখেন এখানে কয়েকটা আছে, যেমন স্মার্ট সিটিজেন। স্মার্ট সিটিজেন আসলে কি জিনিস? স্মার্ট সিটিজেন মানে কি আমি টাই পরম, কোট পরম, সানগ্লাস পরম, ঘড়ি পরবো, জুতা টুতা পরে মানে একটা আইফোন হাতে নিব, মোটর R15 একটা বাইক নিব, কিংবা একটা প্রাইভেট কারে ঘুরবো? স্মার্টনেস মানে এটা না। স্মার্ট সিটিজেনের একটা বৈশিষ্ট্য হচ্ছে আই অ্যাম দ্য সলিউশন। হ্যাঁ, আই অ্যাম দ্য সলিউশন, আই অ্যাম দ্য সলিউশন। স্মার্ট সিটিজেন যে সমস্যায় পড়েন, যে সিচুয়েশনে পড়েন, আপনি নিজে একটা সমাধান বের করে ফেলতে হবে আপনাকে। ঠিক আছে, নিজে যেমন ধরেন আপনি ব্যাংকে আবেদন করবেন, আপনি হয়তো ওই আপনার বন্ধুরে জিজ্ঞাসা, এই ওই ব্যাংকের লাস্ট ডেট কবে রে? এই ওইটা কয় জিপিএ লাগে রে? ওইটা হচ্ছে কয়টা পোস্ট রে? ওইটা কেমনে আবেদন করতে হয় না? এটা ওই যে কম্পিউটার দোকানে জিজ্ঞেস করেন। হ্যাঁ, কিন্তু আপনি সার্কুলারটা পড়ে দেখেন না, তার মানে আপনি স্মার্ট না। হ্যাঁ, ঠিক আছে। স্মার্ট সিটিজেন হচ্ছে যে কোনো সিচুয়েশনে, হ্যাঁ, আপনাকে হচ্ছে কি সলিউশন খুঁজে বের করতে হবে, যে না আমি আমার সমস্যা হয়েছে, আমি আমার সমাধান আমি নিজে বের করব। ঠিক আছে, এটা হচ্ছে স্মার্ট সিটিজেন। স্মার্ট ইকোনমি, হ্যাঁ, এসেনশিয়াল ফ্যাসিলিটিস উইল বি নিডেড। আচ্ছা স্মার্ট ইকোনমি হচ্ছে আপনার এখানেও একটা আছে, in a smart economy no Bangladeshi whatever their location will be given essential facilities। আচ্ছা দেখেন, স্মার্ট ইকোনমি হচ্ছে এটার একটা থিম আছে যে আপনি দেশের যে প্রান্তে অবস্থান করেন, হ্যাঁ, আপনি হচ্ছে দেশের যে প্রান্তে অবস্থান করেন, সেটা রুরাল গ্রামে হোক বা সেটা হচ্ছে মতিঝিল। হ্যাঁ বাবা, তুমি একটা দুষ্ট ছেলে। হ্যাঁ, আচ্ছা যাই হোক, স্মার্ট ইকোনমি হচ্ছে আপনি দেশের যে প্রান্তে থাকেন না কেন, সেটা হচ্ছে ওই যে টেকনাফের ধরেন যে সাগরের মধ্যে থাকেন আর যেখানে থাকেন, আপনি ইকোনমির সাথে কানেক্টেড থাকবেন, এবং হচ্ছে যে আপনার অর্থনৈতিক কর্মকাণ্ড কি, আপনি অর্থনৈতিক কর্মকাণ্ডের সাথে জড়িত থাকবেন। ঠিক একইভাবে স্মার্ট সোসাইটি হচ্ছে, এই যে দাঁড়াও, ওই যে তোমার বাস, আচ্ছা এটা লেখো, এই যে নাও, এটা লেখো। হ্যাঁ, আচ্ছা স্মার্ট সোসাইটি হচ্ছে এমন হবে না যে সমাজের একজন হচ্ছে একেবারে লোয়েস্ট আর একজন একেবারে হাইস্ট, এরকম হবে না। এখানে লেখো, এই যে নাও, এরকম হবে না। তারপরে স্মার্ট গভর্নমেন্ট বাই 2041। স্মার্ট গভর্নমেন্ট হচ্ছে কি 2041 সালের আগে, মানে ওই আগে যেমন টেন্ডার ড্রপ করা ছিল, আপনার সরকার অফিসের ফাইল টু ফাইল, এক টেবিল থেকে আরেক টেবিলে ঘুষ বাণিজ্য চলে, এগুলো করা যাবে না। হ্যাঁ, এভরিথিং হচ্ছে স্মার্ট, মানে অর্থাৎ হচ্ছে যে অনলাইন বলেন বা গভর্নমেন্ট বলেন, এই পদ্ধতিতে হবে। তাহলে এই বৈশিষ্ট্যগুলো যদি থাকে তাহলে সেটাকে আমরা স্মার্ট বাংলাদেশ বলতে পারবো। ঠিক আছে। আচ্ছা, আর এখানে স্মার্ট ব্যাংকিং
অলরেডি আমি অনেক কিছু বলে ফেলছি, তারপরে একটু আমার কথাগুলো শোনেন। আমার কথাগুলো যদি শোনেন তাহলে আপনার ব্রেনে থাকবে। স্মার্ট ব্যাংকিং সেক্টর কি জিনিস দেখেন, আগে হচ্ছে শুক্র শনিবার ব্যাংক বন্ধ থাকতো, সব ধরনের লেনদেন বন্ধ ছিল। এখন কি করেন, আপনি রাত 2টার সময় যদি আপনার বন্ধু বলে যে আমার অ্যাকাউন্টে 50,000 টাকা ট্রান্সফার করে দে, তো আপনার ফোনে একটা অ্যাপস আছে, হ্যাঁ, যে কোনো অ্যাপস, ধরেন সোনালী ব্যাংক হলে হচ্ছে ই ওয়ালেট, হ্যাঁ, আইবাসি ব্যাংকের অ্যাকাউন্ট আছে, অ্যাপস আছে, সরকারি ব্যাংকের কিউ ক্যাশ আছে, হ্যাঁ, তারপরে হচ্ছে ডাচ বাংলার আছে হচ্ছে কি, সব বিভিন্ন ব্যাংকের আছে আর কি। তো আপনি কি করতেছেন, টাকা পাঠাইতেছেন এনি টাইম এনি হোয়ার, হ্যাঁ, সব ধরনের, আপনি গ্যাস বিল দিতেছেন, বিদ্যুৎ বিল দিতে পারতেছেন, আপনার ইভেন আপনি এখন মোবাইলের মাধ্যমে অ্যাকাউন্ট খুলতে পারতেছেন, আপনার ব্রাঞ্চে যাওয়া লাগতেছে না। সরকারি ছুটির 2 দিন না থাক, মানে ছুটির দিনে আপনি লেনদেন করতে পারতেছেন। আচ্ছা, অনলাইন ব্যাংকিং, আগে আপনার ঢাকা থেকে কক্সবাজার টাকা পাঠাইতেন, টাকা নিয়ে যাওয়া লাগতো, হ্যাঁ, ক্যাশ টাকা। এখন কি করতেছে, আপনি মুহূর্তের মধ্যে এক জায়গা থেকে আরেক জায়গায় আপনি টাকা পাঠিয়ে দিতেছেন অনলাইনের মাধ্যমে, এবং অনেক জায়গায় ফ্রি, যেমন কৃষি ব্যাংকের কোনো অনলাইন চার্জ নাই। আপনাদের সবার উদ্দেশ্যে বলি, আপনার কৃষি ব্যাংকে অ্যাকাউন্ট আছে কিনা জানি না, কৃষি ব্যাংকের কোনো অনলাইন চার্জ নাই। আমার ব্যাংকের একটু বিজ্ঞাপন দিয়ে দিলাম, হ্যাঁ, যত ধরনের টাকা ট্রান্সফার করবেন, হাজার হাজার কোটি টাকা, কোনো চার্জ নাই, হ্যাঁ, ফ্রি। তারপরে হচ্ছে কি, এটিএম কার্ড আছে, আপনি এনিহোয়ার, হ্যাঁ, এটিএম কার্ড আছে, ডেবিট কার্ড আছে, ডুয়াল কারেন্সি এটিএম কার্ড আছে। আপনি বাংলাদেশি ব্যাংকে অ্যাকাউন্ট, কিন্তু আপনি আমেরিকা ঘুরতে গেছেন, সেখানে হচ্ছে আপনি ডলার তুলতে পারতেছেন ডুয়াল কারেন্সি কার্ডের মাধ্যমে, ঠিক আছে। তারপরে হচ্ছে আপনার এই যে মোবাইল ব্যাংকিং, হ্যাঁ, মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে একজন কৃষক যে ব্যাংকের বিও বুঝে না, সেও জানে না যে সে একটা বিকাশ অ্যাকাউন্টের মাধ্যমে সারা দেশের ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে সে কানেক্টেড হয়ে গেছে, তার একটা ব্র্যাক ব্যাংকে একটা অ্যাকাউন্ট আছে, সে টাকা ট্রান্সফার করতে সে জানেই না, অথচ তার ফোনটাও নরমাল ফোন, সে জানেই না তার ওখানে সে ব্যাংকিং কার্যক্রম করতেছে। অর্থাৎ একদম মুচিয়ালা থেকে শুরু করে এভরিহোয়ার। মুচিয়ালার কথা শুনে মনে হলো, এই ডিজিটাল, হ্যাঁ, বাংলাদেশে আস্তে আস্তে হচ্ছে আপনার ইয়া হয়ে যাবে, এই ক্যাশ টাকা যেটা আছে, কাগজের টাকা, এটা অফ হয়ে যাবে। আপনারা জানেন যে বাংলাদেশ ব্যাংকের নাম জানি কি, মুচির দোকানে, বাংলাদেশ ব্যাংকের সামনে একটা মুচির দোকানে একটা ইয়া ছিল আর কি, হ্যাঁ, ওখানে আপনি মুচির জুতা সেলাই করে ডিজিটাল পেমেন্টের মাধ্যমে টাকা দিবেন, স্ক্যান করে বিল পে, হ্যাঁ, নগদ, বিকাশ বা রকেটে, হ্যাঁ, মানে অর্থাৎ আপনার ক্যাশ টাকা কোথাও লাগবে না, ঠিক আছে। তারপরে হচ্ছে আপনার ওই যে ক্রেডিট কার্ড, আপনি লোন নেবেন, আপনি কার্ডের মাধ্যমে লোন নিতে পারতেছেন, হ্যাঁ, ক্রেডিট কার্ডের মাধ্যমে কেনাকাটা করতে পারতেছেন, এভরিথিং আপনি মানে ব্যাংকিং ইয়া করতে পারতেছেন, এতটা সহজ হয়ে গেছে আর কি, হ্যাঁ, গ্যাস বিল, বিদ্যুৎ বিল। তারপরে এখানে আছে মোবাইলের অ্যাপস আছে, বিভিন্ন মোবাইল অ্যাপস এর মাধ্যমে আপনি সমস্ত ব্যাংকিং, আপনার ব্যাংকে না গেলেও এখন সব কাজ করা যেতেছে। তার মানে কি, এই আমাদের এই ডিজিটালাইজেশন কোথায় ঢুকছে, ব্যাংকের মধ্যে ঢুকছে না, হ্যাঁ, ব্যাংকে আমরা ঢুকছি না। অর্থাৎ এই ব্যাংকে আমি কি কি ডিজিটাল ডিভাইস ইউজ করতে পারতেছি। ব্যাংকিং এর যে চেক আছে, চেকটা হচ্ছে এমআইসিআর চেক, হ্যাঁ, এমআইসিআর চেক, এটা মেশিন রিডেবল চেক, হ্যাঁ, এমআইসিআর তো বুঝেন, ম্যাগনেটিক ইনক ক্যারেক্টার রিডার। আবার চেকের উপরে একটা বারকোড থাকে, হ্যাঁ, চেক নকল না আসল স্ক্যান করলে মানে আপনি পেয়ে যেতেছেন, ঠিক আছে। সো এই এভরিথিং হচ্ছে কি আমাদের এই নতুন ব্যাংকিং সেক্টরে, তো আমাদের এই স্মার্ট ডিভাইস বলেন বা স্মার্ট যে ফ্যাসিলিটিস গুলা, এগুলো সবই হচ্ছে আমাদের এই স্মার্ট ব্যাংকিং সেক্টরের এক্সাম্পল, ঠিক আছে। তাহলে স্মার্ট ব্যাংকিং সেক্টরের এক্সাম্পল আপনি এখানে এই বৈশিষ্ট্যগুলোর মধ্যে লিখতে পারেন যে তারপর আরো কিছু মেশিন আছে, কি নাম, ওই যে টাকা জমা দেওয়া যায়, তোলাও যায়, হ্যাঁ, যেমন ডাচ বাংলার ফাস্ট ট্রাকে গেলে দেখবেন, মেশিনটার নাম ভুলে গেলাম আমি, আপনারা কেউ জানেন কিনা, হ্যাঁ, যেটা যে টাকা জমাও দেয় আবার টাকা তোলাও যায়, হ্যাঁ, সিডিএমএ না কি মেশিন যেন আমি ভুলে গেলাম, ঠিক আছে। তো এই সবগুলাই হচ্ছে কিন্তু ইয়াতে স্মার্ট। আরেকটা আপনাদের ইয়া বলি, নতুন একটা প্রযুক্তি আসছে, সব ব্যাংকে না, এটা হচ্ছে ইউসিবি ব্যাংকের একটা ইয়েতে দেখছিলাম আমি, ওরা এমন একটা ডিভাইস আছে, ওই ডিভাইসের সামনে গেলে আপনি দাঁড়াবেন,
কোনো মানুষ লাগবে না, আপনি ব্যাংকের অ্যাকাউন্ট করবেন, কোনো মানুষের টাচ লাগবে না। আপনি ওই ডিভাইসের সামনে দাঁড়াবেন, ডিভাইস থেকে ক্যামেরা বের হবে, আপনার ছবি তুলবে, আপনি ওখানে ফিঙ্গারপ্রিন্ট দিবেন, আর হচ্ছে আপনার এনআইডি কার্ড দিবেন, ফিঙ্গারপ্রিন্ট দিবেন, আপনার অ্যাকাউন্ট ফর্ম অটো ফিল আপ হয়ে আর ছবি তো তুলতেছে, ছবি আর আপনার আলাদাভাবে স্ট্যাম্প সাইজ ছবি নিয়ে করা লাগবে না, ওই ছবি প্রিন্ট হয়ে অ্যাকাউন্ট খুলে বের হবে। আপনি জাস্ট গিয়ে কাউন্টারে জমা দিবেন যে এটা আমার অ্যাকাউন্ট, হ্যাঁ, মানে কিছুই লাগবে না, উইদাউট এনি মানে হিউম্যান, হ্যাঁ, আপনি জাস্ট হচ্ছে ওখানে গেলে ওই মেশিনের সামনে দাঁড়াবেন, মেশিন ছবি তুলবে, ফিঙ্গারপ্রিন্ট দিবেন, দেখবেন ছবি আপনার অ্যাকাউন্ট অটো হয়ে গেছে। ঠিক আছে, তাহলে এগুলো সবই কি, এগুলো সবই হচ্ছে এই যে আমাদের ব্যাংকিং সেক্টরে, হ্যাঁ, স্মার্ট ব্যাংকিং সেক্টর, স্মার্ট বাংলাদেশ, স্মার্ট ব্যাংকিং সেক্টর। দেখেন এখানে আমার মনে হইতে পারে বাংলাদেশটা বাদ, শুধু আসছে কি স্মার্ট ব্যাংকিং সেক্টর, স্মার্ট ব্যাংকিং সেক্টর। এই যে এগুলা হচ্ছে আমাদের মূল আলোচ্য বিষয় আর কি। ঠিক আছে, কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারেন, এই রিলেটেড যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে বলেন, এই রিলেটেড যদি কারো কোনো প্রশ্ন থাকে বলতে পারেন, হ্যাঁ, মানে আমি যতটুকু আলোচনা করলাম এটা নোট পাবেন, সমস্যা নেই, হ্যাঁ, এটা নোট পাবেন। আচ্ছা, ও সিআরএম মেশিন, আচ্ছা আচ্ছা, সিআরএম, হ্যাঁ, সিআরএম মেশিন, আচ্ছা ওকে, হ্যাঁ, ওটার মধ্যে টাকা জমা দেওয়া যায়। আমার খুব মজা লাগে যে ওই মেশিন মানে আমার টাকা ছিঁড়ে, আপনি কাগজ দিলে নিবে না, কাগজ দিলে ফেরত দিবে, চিন্তা করেন। আবার মাঝে মাঝে বিরক্ত লাগে কি, একটু পুরান টাকা হলে নেয় না, হ্যাঁ, পুরান টাকা দিলে ফেরত দিয়ে দেয় আবার, হ্যাঁ, এরকম ধরেন ও কিন্তু পুরান টাকা ঠিকই দেয়, ও পুরান টাকা দেয় কিন্তু পুরান টাকা নেবে না। আপনি ধরেন তুলতে গেছেন, ওখানে পুরান নতুন সব টাকা বাইরে হবে, আপনি আবার ওটা ব্যাংক দিতে যাবেন, দেখবেন নেবে না, এটা ডিসকোয়ালিফাই হবে এরকম আর কি। কারো কোনো প্রশ্ন থাকলে একটু বলবেন। ও স্মার্ট সোসাইটি, আচ্ছা স্মার্ট সোসাইটি তো বললাম, স্মার্ট সোসাইটি হচ্ছে একটা গ্রামের, অর্থাৎ ধরেন স্মার্ট সোসাইটি মানে সামাজিক দিক থেকে স্মার্ট হইতে হবে। সামাজিক দিক থেকে স্মার্ট এমন না যে সমাজে সবাই নতুন জামা কাপড় পরবে। এটার থিম হচ্ছে একটা সমাজের মানে মুসি থেকে শুরু করে একটা সমাজের যে সব থেকে বড় লোক, সেও যাতে এই ইকোনমিকের সাথে জড়িত থাকে, সেও যাতে অর্থনীতির সাথে জড়িত থাকে। অর্থাৎ এমন না যে ওই মুসিরে পিছে ফেলা মানে বড় লোকরা আগায় যাবে অর্থনৈতিক দিক থেকে, বিষয়টা আসলে এরকম না, হ্যাঁ। অর্থাৎ সোসাইটির সর্বনিম্ন সর্বোচ্চ সবাই হচ্ছে এই স্মার্ট বাংলাদেশ গড়ার জন্য তারাও অর্থনৈতিক ভাবে বা শিক্ষাগত ভাবে মানে সবাইকে নিয়ে একসাথে আগাবে, হ্যাঁ। সমাজের নিচু শ্রেণী কম সুবিধা পাবে, উচ্চ শ্রেণী বেশি সুবিধা পাবে, এরকম না, হ্যাঁ। আচ্ছা, এখানে আরেকটা ইয়ে আছে, এই ইয়াতে আরেকটা থিম আছে, মাই ভিলেজ মাই টাউন, সরকারের একটা ইয়া ছিল, ওইটা আর নাই বললাম। মাই ভিলেজ মাই টাউন হচ্ছে আমি গ্রামে থাইকা যাতে শহরের ফ্যাসিলিটি পাই, হ্যাঁ, অর্থাৎ গ্রামীণ সমাজও যাতে শহরের ফ্যাসিলিটিটা পেতে পারে। যেমন এখন গ্রামে দেখবেন ওয়াইফাই চলতেছে, আপনি ইউনিয়ন পরিষদের ওখানে যাবেন, জন্ম নিবন্ধন থেকে শুরু করে পাসপোর্টের আবেদন, পুলিশ ভেরিফিকেশন, জব আবেদন, টেন্ডারিং, এভরিথিং আপনি পাবেন, হ্যাঁ। তার মানে কি আমাদের গ্রামীণ সমাজ উন্নয়ন হয়েছে, হ্যাঁ, ঠিক আছে। এই স্মার্ট বাংলাদেশ এই টপিক আর স্মার্ট ব্যাংকিং সেক্টর দুই টপিক মিলে লিখতে হবে, এটা আসছে একসাথে এটা আসছে মিলে ভাই, হ্যাঁ। আমি যেটা লিখছি না এটা পরীক্ষায় আসছে, হ্যাঁ, এই যে এটাই আসছে স্মার্ট বাংলাদেশ আর স্মার্ট ব্যাংকিং সেক্টর, এটাই পরীক্ষাতে আসছে, এই মিলে আইছে। আমি এখন যেটা বললাম মিলে যেহেতু আইছে, এটা আলাদাও আসতে পারে,
এটা আলাদা আসতে পারে, স্মার্ট বাংলাদেশ, স্মার্ট ব্যাংকিং সেক্টর। আমার কথা হচ্ছে আপনি দুইটাই শিখবেন, যেটা আসে পরীক্ষাতে, হ্যাঁ, মিলাই আইছে। হ্যাঁ, হ্যাঁ, সব গ্রাম শহর হবে। স্মার্ট গভর্নমেন্ট বাই 2041 কি হবে স্যার? আচ্ছা, এটা তো আগে বিগত সরকারের ছিল যে 41 সালের মধ্যে উন্নয়ন হবে। আমি তো বললাম স্মার্ট গভর্নমেন্ট বাই 2041, 41 সাল পর্যন্ত স্মার্ট গভর্নমেন্ট অর্থাৎ সরকারের যত অ্যাক্টিভিটিস থাকবে সব হচ্ছে মানে ই গভর্নমেন্ট হবে, ইলেকট্রিক্যালি হবে আর কি। হ্যাঁ, এখন যেমন হচ্ছে প্রত্যেকটা অধিদপ্তরের তথ্য আপনি চাইলে ই বাতায়ন নামক একটা ওয়েবসাইট আছে বাংলাদেশে, আপনি প্রত্যেকটা ইউনিয়নের তথ্য জানতে পারবেন, প্রত্যেকটা উপজেলার তথ্য জানতে পারবেন, ওই উপজেলার এভরি মানে সব তথ্য আপনি পাবেন, অর্থাৎ যত অ্যাক্টিভিটিস আছে, হ্যাঁ, ইকোনমিক বলেন বা এডুকেশন বলেন বা ফরেন ইয়া বলেন, হ্যাঁ, সবকিছু হচ্ছে স্মার্ট গভর্নমেন্ট মানে হচ্ছে এভরিথিং হচ্ছে অনলাইনে হবে, হাতাহাতি কোনো কিছু নাই। যেমন আগে টেন্ডার হয়তো মারামারি হইতো, কে টেন্ডার ড্রপ করবে, কে টেন্ডার ড্রপ করবে, এখন কি হয়, অনলাইনে টেন্ডার হয়। হ্যাঁ, স্কুলের আবেদন অনলাইনে করতেছে, হ্যাঁ, ইউনিভার্সিটির আবেদন অনলাইনে করতেছে, চাকরির আবেদনটা আপনি অনলাইনে করতেছেন, পেমেন্ট অনলাইনে করতেছেন। এই যে স্মার্ট গভর্নমেন্ট, আপনি ইয়া দেন না, ওই যে কি বলে জানি ভুলে গেলাম, আরে আমি কত নিলাম, চালান চালান, হ্যাঁ, চালান চালান, হ্যাঁ, চালান। আপনার যখন ব্যাংকিং করবেন চালান আসবে মাঝে মধ্যে, চালান। আপনি পাসপোর্ট আবেদন করবেন ব্যাংকের মাধ্যমে, অনলাইনের মাধ্যমে করতেছেন। আপনি ড্রাইভিং লাইসেন্স করবেন, এটা তো গভর্নমেন্টের একটা সার্ভিস, এটা আপনি অনলাইনের মাধ্যমে করতে পারতেছেন। এই সবকিছু মিলে অর্থাৎ সরকারি যত কর্মকাণ্ড আছে সবকিছু হচ্ছে স্মার্ট পদ্ধতিতে হবে। দিস ইজ স্মার্ট গভর্নমেন্ট, ঠিক আছে? আচ্ছা, ফোকাস রাইটিং লেখার সময় কি ইংরেজি গ্রামার অনুসরণ করতে হবে? আচ্ছা, ইংরেজি গ্রামার শোনেন, মিনিমাম 25 থেকে 30টা ফোকাস রাইটিং আপনি ঠাড়ায় মুখস্থ করবেন, একদম ঠাড়ায় মুখস্থ, মানে আমি আপনাদের নোট করে দিব, আপনি ঠাড়ায় মুখস্থ করবেন। আর নোটগুলা হচ্ছে আপনার জন্য স্যাম্পল, যে এই নোট যে কোনো অপরিচিত বা কাছাকাছি যদি কোনো টপিকের আসে, এটা হচ্ছে আপনি ওই অনুযায়ী লিখবেন। হ্যাঁ, খালি এই যে পেপারের মতো, হ্যাঁ, এই যে দেখেন এই পেপারে যেমন লেখে, হ্যাঁ, এই যে লাইন বাই লাইন, লাইন বাই লাইন, এভাবে লিখলে হবে না। হ্যাঁ, আমি স্যাম্পল হিসেবে দিয়ে দেব। আপনি যখন লিখবেন, আমি ট্রান্সলেশনের আপনাদের ইংরেজি সারের পাশাপাশি আমি কয়েকটা ট্রান্সলেশনের ক্লাস দেব আপনাদেরকে, শুধু ব্যাংকিং ট্রান্সলেশনের। এবং আপনাদের মানে যখন লিখবেন, হ্যাঁ, অত গ্রামার ইয়া করার দরকার নাই, হ্যাঁ, তাহলে আপনি লিখতে পারবেন না, ঠিক আছে? আমি সবসময় বলি যে আপনাদের ইংরেজি মাস্টার হওয়ার দরকার নাই, আপনাদের একটা চাকরি দরকার। হ্যাঁ, আপনাদের একটা চাকরি দরকার। ইংরেজি গ্রামারের ভয় করলে আপনি লিখতে পারবেন না, ঠিক আছে? তবে আপনি আস্তে আস্তে যখন ধরেন যে আপনি 20 থেকে 25টা বা 30টা যখন আপনি ফোকাস রাইটিং লিখবেন, দেখবেন যেভাবে লিখতে হবে, ওভাবে লিখতে হয়, আপনি এক্সপার্ট হয়ে যাবেন। ক্লাস করেন, মাত্র তো শুরু হইলো, এখনো তো কোনো আইডিয়াই হয় নাই, ঠিক আছে? আমি নোট এইগুলা যখন আমি আপনাদেরকে নোট করে দিব, সুন্দরভাবে প্রেজেন্ট করব, তখন বুঝবেন ও আচ্ছা তাহলে এভাবে লিখতে হয়। আচ্ছা, ঠিক আছে, তাহলে এখন থেকে আপনি যখন নিজে নিজে কোনো একটা টপিকের নোট করবেন, ঠিক এই ফরম্যাটে লিখবেন আর কি। হ্যাঁ, এই ফরম্যাটে লিখবেন, আমি লিখে দিব, সমস্যা নাই, ঠিক আছে? ওকে, আচ্ছা, হ্যাঁ, ট্রেজারি ট্রেজারি 26। আচ্ছা, তাহলে হচ্ছে আপনাদের, আচ্ছা, ফোকাস রাইটিং তো আমি বললাম, আমি তো ফোকাস রাইটিং সম্পর্কে শুরুতেই বলে নিছি, আপনি কি ক্লাসে পরে জয়েন করছেন নাকি? হ্যাঁ, আমি তো শুরুতেই বললাম যে ফোকাস রাইটিং কি জিনিস। হ্যাঁ, ফোকাস রাইটিং কি জিনিস? ফোকাস রাইটিং একটা হচ্ছে
ফোকাস মানে তো বুঝতেছেন, কার কোনো কিছুর উপর ফোকাস করা, মানে কোনো একটা জিনিসের উপর ফোকাস করে সেটাকে আপনি একটু ব্রডলি ব্যাখ্যা করবেন। হ্যাঁ, ধরেন দাও বাবা, ও থ্যাংক ইউ বাবা 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 বাবা। আচ্ছা ওই যে তোমার বাস, তোমার বাস। আচ্ছা তুমি এটা দেখো, এখানে এখানে টম আছে, দেখো তো। হ্যাঁ টম আছে এখানে, দাও। আচ্ছা তো দেখেন, ধরেন, আচ্ছা দেখেন ফোকাস রাইটিং কি আমি আরেকবার বলি। হ্যাঁ, যদি আমি বলছি এখন আমি আমার ফোকাস, এটা একটা নতুন টপিক, এটা ম্যাথও না, এটা ইংরেজিও না, এটা আইসিটিও না, এটা বাংলাও না। হ্যাঁ, এটা কি জিনিস? আচ্ছা টম দিচ্ছে, দাঁড়াও। টম কই? এই যে না, এই যে ফিশ। হ্যাঁ, দেখেন বিভিন্ন অর্থনৈতিক, হ্যাঁ বিভিন্ন অর্থনৈতিক বা ব্যাংক বা আন্তর্জাতিক ইস্যু বা পরিবেশগত ইস্যু, হ্যাঁ বা পরিবেশগত ইস্যু, হ্যাঁ পরিবেশগত ইস্যু বা এই টাইপের আর কি, যে কোনো, তবে এগুলা ম্যাক্সিমামই ব্যাংক সম্পর্কিত। হ্যাঁ, ব্যাংক সম্পর্কিত, অর্থনীতি সম্পর্কিত, ব্যাংক সম্পর্কিত, আন্তর্জাতিক ইস্যু বা পরিবেশগত ইস্যু বা হচ্ছে দেশের উন্নয়ন। হ্যাঁ, দেশের উন্নয়ন, এই যে কোনো বিষয়। হ্যাঁ, যে কোনো বিষয়ে হচ্ছে একটা আপনাকে টপিক দিবে, ঠিক আছে? যেমন এই যে একটু আগে আমি যে এটা লিখলাম যে স্মার্ট বাংলাদেশ এন্ড ব্যাংকিং সেক্টর, এটা একটা টপিক। আপনাকে বলে দিব যে আপনি স্মার্ট বাংলাদেশ এবং ব্যাংকিং সেক্টর সম্পর্কে ফোকাস রাইটিং লিখুন। এই তাহলে তখন এই একটা আপনাকে টপিক দিবে। এটা দুইটা আসে, একটা আছে বাংলায়, হ্যাঁ বাংলায় আসতে পারে, আর একটা হচ্ছে ইংরেজিতে আসতে পারে। বাংলায় আসলে বাংলায় লিখবেন, ইংরেজিতে আসলে ইংরেজি লিখবেন। ধরেন এই লাস্ট একটা পরিবেশগত ইস্যু, যেমন ধরেন এমন একটা কোশ্চেন আসলো বাংলাদেশ ব্যাংক এডিতে। হ্যাঁ, একটু বলি, বাংলাদেশ ব্যাংক এডিতে একটা আসছিল, বাংলা আর ইংরেজিতে আমার মনে নাই, ঠিক আছে, আসছিল যে পরিবেশ দূষণ। হ্যাঁ, পরিবেশ দূষণে, হ্যাঁ লেখাটা ছিল যে পরিবেশ দূষণ সম্পর্কিত। পরিবেশ দূষণ সম্পর্কিত কি আসছিল যে পৃথিবীর যে পরিবেশ দূষণ বা কি বলে আমরা গ্রিন হাউস এফেক্ট। হ্যাঁ, তো এই পরিবেশ দূষণের পিছনে পৃথিবীর যে উন্নত দেশ, হ্যাঁ পৃথিবীর যে পরিবেশ দূষণের পিছনে পৃথিবীর যে উন্নত দেশ, হ্যাঁ উন্নত দেশ বা হচ্ছে কোম্পানি, উন্নত দেশ বা প্রতিষ্ঠান, হ্যাঁ এই পরিবেশ দূষণ কারা ঘটাইতেছে? পৃথিবীর উন্নত দেশ বা প্রতিষ্ঠানগুলো পরিবেশ দূষণ ঘটাইতেছে। সো এই পরিবেশকে রক্ষা করা, হ্যাঁ সো পরিবেশকে সেভ করা বা পরিবেশকে রক্ষা করার দায়িত্ব এই উন্নত দেশ বা উন্নত প্রতিষ্ঠানের। আমরা যারা বাংলাদেশ আছি বা যে সকল দেশ পরিবেশের বা গ্রিন হাউস এফেক্ট ঘটাইতেছি না ওরকম তুলনামূলক ভাবে, হ্যাঁ সো আমাদের কোনো দায়িত্ব নাই। সব দায়িত্ব কাদের? বড় প্রতিষ্ঠানের, যারা কি করতেছে, যারা হচ্ছে শিল্প কারখানা উন্নয়ন করেছে। হ্যাঁ, যেমন আছে চায়না, আমেরিকা, এগুলা। তো ফোকাস সেটিংটা আসছিল যে আপনি কি এই কথার সাথে একমত? ঠান্ডা হয়ে যেতেছে। হ্যাঁ, বিষয়টা হচ্ছে এরকম যে পরিবেশ সম্পর্কিত আসছিল যে বিশ্বের শিল্পোন্নত দেশগুলা বা উন্নত প্রতিষ্ঠানগুলা হচ্ছে করতেছে, বিশ্বের পরিবেশ দূষণ ঘটাইতেছে, বিশ্বের কার্বন নির্গমন করতেছে, বিশ্বের হচ্ছে কি করতেছে, ওজোন স্তর ধ্বংস করতেছে বা পরিবেশের ক্ষয়ক্ষতি করতেছে। সো আমরা যারা গরিব দেশে আছি, যেমন বাংলাদেশ বা এই টাইপের দেশ, তারা তো আর পরিবেশের এত ক্ষতি করতেছি না, কার্বন নিঃসরণ করতেছি না। সো এই পরিবেশ ঠিক করা, পরিবেশ আমাদের দায়িত্ব না, এই দায়িত্ব হচ্ছে
এই যারা নষ্ট করছে তাদের এরকম থিম ছিল। আমার সঠিক লাইনটা মনে নাই, থিমটা ছিল এরকম যে যারা নষ্ট করছে তারা ভালো করবে। এই সম্পর্কে আপনি পক্ষে বিপক্ষে আপনি লিখুন। হ্যাঁ, এইরকম হচ্ছে একটা লেখা আনবে। তো কিভাবে লিখবেন? হ্যাঁ, পরিবেশ দূষণ কারা ঘটাতেছে লিখবেন যে আমেরিকা ঘটাতেছে, চায়না ঘটাতেছে, শিল্পায়ন ঘটাতেছে। হ্যাঁ, ঠিক আছে। তো এরকম আপনাকে এরকম টপিক দিয়ে দিবে তারা। হ্যাঁ, সেই টপিকের উপরে আপনাকে বিভিন্ন তথ্য, বিভিন্ন ডাটা, হ্যাঁ, বিভিন্ন তথ্য, বিভিন্ন ডাটা এগুলা সহ হচ্ছে আপনাকে কি করতে হবে সুন্দরভাবে। আবার পৃষ্ঠাও যে খুব বেশি দিবে তা না। ধরেন যে 35 নম্বরের ফোকাসের জন্য আপনাকে 3 পৃষ্ঠা দিবে সর্বোচ্চ, এর বেশি না। হ্যাঁ, এইভাবে সাজাই গুছাই লেখার নাম হচ্ছে ফোকাস রাইটিং। ঠিক আছে। এখন এই জিনিস বাংলাও দিতে পারে, এই জিনিস ইংরেজিতেও দিতে পারে। হ্যাঁ, এটা একটা নতুন টপিক, এটা আগে ছিল না, ব্যাংকে আগে ছিল না। আর একাডেমিক অনার্স মাস্টার্সে তো এই জিনিস থাকারই কথা না। ঠিক আছে, এটা একটা নতুন টপিক, না বাংলা না ইংরেজি, কিচ্ছু না। এটা হচ্ছে এইরকম বিভিন্ন ইস্যু সম্পর্কে সম্পর্কে আপনাকে একটা ধরাই দিবে, আপনি জাস্ট ওই অনুযায়ী হচ্ছে সেটার উপরে লিখবেন। 2 পৃষ্ঠা 3 পৃষ্ঠা 30-35 নম্বর থাকে আর কি। ঠিক আছে। এখন এরকম লিখলে তো হবে না, এরকম লিখলে তো হবে না। হ্যাঁ, সুন্দরভাবে কোটেশন দিবেন। হ্যাঁ, তারপরে হচ্ছে সুন্দরভাবে কোনো তথ্য ডাটা, হ্যাঁ, এগুলা তথ্য ডাটা দিবেন, ডাটার উৎস দিবেন, বা হচ্ছে কোনো যদি গ্রাফ থাকে সেটা দিবেন। এভাবে সুন্দরভাবে আপনি অল্প জায়গায় এভাবে গুছায় লিখতে হবে। কিভাবে লিখবেন ওটা আপনাদেরকে আমি দিয়ে দেব। ঠিক আছে, দিস ইজ ফোকাস রাইটিং। ওকে, দেখি বাবা, একটু দাঁড়া, বাবা দিচ্ছি, বাবা দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ দিচ্ছি, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। বোঝা গেছে? আচ্ছা, ছেলে ঘুমায় না, ছেলে ওই যে আমার ফোন নিয়ে গেছে। হ্যাঁ, ওই রুমে যেতে চাইতেছে না, ওই রুমে গেলে কান্নাকাটি করে। ভাতিজা ব্যাংক ফোনটা দিলেই টিকবে না। টম ঘুমাইছে, দাঁড়াও, টম ঘুমাইছে। হ্যাঁ, টম ঘুমাইছে, টম এখন নাই। আচ্ছা, ক্লিয়ার? আচ্ছা, ঠিক আছে। আর এত এত হচ্ছে যে মানে ভয় পাওয়ার কিছু নাই। ফোকাস রাইটিং এর উপর অনেকগুলা ক্লাস দেব আমি। হ্যাঁ, আর নোট করে দিব, জাস্ট হচ্ছে গিলবেন মানে বুঝছেন, মুখস্থ করবেন। টম তুমি বের করে নাও। এই ছেলে নিয়ে মানে কি বলবো, আমি যতক্ষণ বাসায় থাকি আমার পিছন পিছন ঘুরবে আর কি। কারেন্ট চলে গেল নাকি? আচ্ছা, তো যাই হোক, না, আচ্ছা না তুমি, আচ্ছা টম বের করে নাও। টম আসবে, এটা টম আছে, এই যে টম না। ঠিক আছে। তো যাই হোক, আজকে তাহলে আমরা যে ইয়াগুলো পড়াইলাম, আমি দেখি আজকে না কালকে 2-1 দিনের মধ্যে, কালকের মধ্যে আমি চেষ্টা করবো এটা নোট দিয়ে দেওয়ার। হ্যাঁ, নোট দিয়ে দেন। আমার নোট আবার মানে পাবলিকলি সবাই দিয়ে দেন না। হ্যাঁ, এই নোট কিন্তু টাকা দিয়ে ভর্তি হয়েছে, আপনারা পড়বেন। হ্যাঁ, এটা কাউরে দিবেন না, দিলে কিন্তু সমস্যা। এমন হিসাব লাগবে, দেখবেন যে আপনি যারা দিচ্ছেন হ্যাঁ ঠিকছে, আপনি ফেল। ঠিক আছে। আর আরো ছোট ছোট কিছু ইয়ে আছে, আমরা নেক্সট ক্লাসে শিখবো ইনশাআল্লাহ। ঠিক আছে। তো আর আজকে আবার আমি যাওয়ার আগে আরেকবার সরি বলে যাই, আজকে বোর্ডের অবস্থা ভালো না, এই যে বোর্ড বাঁকা হয়ে গেছে, লাইটিংও ভালো না। ইনশাআল্লাহ নেক্সট ক্লাসের আগে আমাদের সব ঠিকঠাক হয়ে যাবে আর কি। ঠিক আছে। তো আজকে এই পর্যন্ত বিদায় নিলাম, নেক্সট দিন ইনশাআল্লাহ দেখা হবে। সবাই ভালো থাকেন। ও আরেকটা বলি, যারা আজকে নতুন ক্লাস করছেন, আমাদের এই যে সব সময় এই উপরে উপরে অ্যানাউন্সমেন্ট আছে। হ্যাঁ, অ্যানাউন্সমেন্ট বা ফিচার্স আছে। হ্যাঁ, ফিচার্সে দেখবেন এখানে ক্লাসগুলো এখানে সেভ করা আছে, আগের যে আমাদের কয়েকটা ক্লাস আছে সব সময় থাকবে। এটার জন্য আমার ইনবক্সে ফোন দেওয়ার দরকার নাই, পুরানগুলো দেখে আমার স্যার ক্লাস পাই না। আরে ভাই, বলা থাকে তো সব সময় ক্লাস এখানে আমি একটা পোস্ট করে রাখি, ওখান থেকে পড়বেন। হ্যাঁ,
ঠিক আছে, ওই ক্লাসগুলো করে ফেলেন। আর নেক্সট ক্লাস থেকে ইনশাআল্লাহ আমি চেষ্টা করব ক্লাসরুমটা ঠিক করতে। হ্যাঁ, সবাই ভালো থাকেন, আজকে বিদায় নিতেছি। আসসালামু আলাইকুম।